वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् जय 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 वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् जय हिंद। अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु उत्तर बंग हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग शुभ नामेर चाहे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। आज 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তো সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের কলেজ রামকৃষ্ণ মিশন ব্রহ্মানন্দ কলেজ অফ এডুকেশন একটা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, যে অনুষ্ঠানের আমরা শুভারম্ভ করতে চলেছি একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। আমাদের কলেজের প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বৃন্দকে আমি আহ্বান জানাই এই উদ্বোধনী সঙ্গীতের জন্য। निर्मल कालो मंगलो कारे मलिन मर्म मुछाए तुमी निर्मल कालो मंगलो कारे मलिन मर्म मुछाए तब पूर्ण किरण दिए जागमो मोह कालिमा गुजाए मलिन मर्म मुछाए तुमी निर्मल कारो मंगल करे मलिन मर्म मुछाए लक्ष शून्य लक्ष बासना ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাতারে প্রভু বিশ্ব বিপদ মান্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ কালে মত বাসনা গুছায়ে মলিন মর্ম মুছায়ে তুমি নির্মল কারো মঙ্গল করে মলিন মর্ম
নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। আমাদের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমাদের 15ই আগস্টের যে শুভ সূচনা হলো সেই অনুষ্ঠানটি আমরা এবার এগিয়ে নিয়ে যাই। আজ সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন। স্বাধীনতা দিবসের পাশাপাশি সুকান্ত ভট্টাচার্য একজন স্বাধীনচেতা মানুষ ছিলেন, যিনি লিখতে পেরেছিলেন যে যে শিশুর জন্ম হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র 1। ঠিক একই রকম ভাবে আজকে বিশ্ব মানবতার বিশ্ব স্বাধীনতার নিরিখে আরো একজন কলম ধরেছিলেন, তিনি হলেন ওয়াল্টার স্কট। তারও আজকে জন্মদিন। তো তিনি একটা লাইন উদ্ধৃত করতে পেরেছিলেন, সেটা হলো breathes there the man with soul so dead who never to himself had said this is my own my native land। তো আজকে আমাদের সেই নেটিভ ল্যান্ড ভারতের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতার প্রসঙ্গে কিছু বলার জন্য আহ্বান জানাই। আজ এই স্বাধীনতা দিবসের দিন আমি একটা ছোট্ট বক্তব্য আমার রাখতে চলেছি। আমার বক্তব্য শুরু করার আগে আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা এবং স্বামীজিকে প্রণাম জানাই। এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষার্থীদের প্রণাম জানাই এবং আমার সহপাঠক এবং সহপাঠক দাদা এবং আমার বন্ধুদেরকে তাদের প্রতি ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শুরু করেছি। স্বাধীনতা হলো এমন একটি বিষয় যেখানে বলাই হচ্ছে প্রথমেই ফ্রিডম। ইংলিশে এটাকে যদি আমরা দেখি তাহলে সেটা বলছে ফ্রিডম, মুক্তি, এবং বাংলাতে হচ্ছে স্বাধীনতা। তো স্বাধীনতা দিবস হলো প্রত্যেকটা দেশেরই একটা নির্দিষ্ট দিন, যেই দিনে আমরা দেখতে পাই যে সেই দেশের যে ইতিহাস, সেখানকার সংগ্রাম, তাদের ওপর যে সমস্ত অন্যান্য দেশগুলোর যে আধিপত্য ছিল সেইগুলো থেকে তারা কিভাবে সংগ্রামের মাধ্যমে তারা সেই স্বাধীনতাটাকে পেয়েছে এবং সেখানকার স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস, এইগুলোকেই এই স্বাধীনতা দিবসের দিনে স্মরণ করিয়ে দেওয়া হয়। এছাড়াও স্বাধীনতা দিবসের মধ্যে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যবোধের ধারণা এখানে মানুষের মধ্যে নতুন করে আবার উজ্জীবিত করে দেওয়া হয়। তো আমাদের ভারতের স্বাধীনতাও সেই রকমই একটি কথা, একটা ইতিহাসকে স্মরণ করার, এবং সেই জন্য আমাদের দেশের স্বাধীনতার তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আমাদের দেশ এর স্বাধীনতা নিয়ে যখন আমরা কথা বলবো তখন তার আগে আমরা স্বাধীনতার যে বেসিক বিষয়গুলো ছিল সেগুলো আমরা আরেকবার বুঝে নিই। সেই স্বাধীনতার বিষয়গুলো হচ্ছে যে আমরা অন্য কারোর দাসত্বে থাকবো না, সেটা থেকে আমাদের স্বাধীনতা চাই। তো সেইটাই বিভিন্ন দেশ কিন্তু করার চেষ্টা করেছে এবং তারা স্বাধীন হওয়ার চেষ্টা করেছে। রাজায় রাজায় লড়াই হয়েছে দেশে দেশে, এই কারণেই মারপিট, দাঙ্গা দাঙ্গি, জাতি ধর্ম এই নিয়েই লড়াই চলেছে। কিন্তু আমাদের ভারতের স্বাধীনতা কি শুধুই সেই স্বাধীনতা যেখানে শুধুমাত্র আমার জামাটা এই, সেই জন্য আমি এই জামাটা পরছি, আমার সংস্কৃতিতে এটা আছে আমি সেই জন্য এই জামাটা পরবো, আমার খাদ্যাভ্যাসে এইটা আছে সেই জন্য আমি আমার স্বাধীনতার জন্য এর আন্ডারে থাকবো না বা এর দাসত্ব আমি স্বীকার করবো না, সেটাই কি আমাদের ভারতের স্বাধীনতা? না, আমাদের ভারতের স্বাধীনতা সেইটা বলে না। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রথমে তোই আমরা স্বাধীনতা সংগ্রামী বলতে আমরা বলতে পারি, অনেকে বলবে হয়তো আমার এই বক্তব্যের সাথে অনেকে একমত নাও হতে পারে, তারা হয়তো বলবে যে এটা আবার কেমন কথা, কিন্তু আমি বলছি এটাই হচ্ছে আসল কথা। তারা যদি এই গভীরে মননে তারা এটাকে নিয়ে ভাবে তাহলে তারা বুঝতে পারবে যে না, অ্যাকচুয়াল যে স্বাধীনতা সংগ্রামী তিনি হচ্ছেন
স্বামী বিবেকানন্দ। কেন? কারণ আমরা যদি দেখি আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেখানে আমরা দেখতে পাবো যে বহু স্বাধীনতা সংগ্রামী উজ্জীবিত হয়েছে। আমরা যদি অনেক লেখা পড়ি, লেখনী পড়ি, তাহলে জানতে পারবো স্বামীজির কথা পড়ে। স্বামীজির কথা যেন মানুষের মধ্যে একটি আগুন জ্বালিয়ে দেয়, স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একটি আগুন জ্বালিয়ে দেয়। অর্থাৎ স্বাধীনতা সংগ্রাম হয় স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে দিয়ে। ভারতবাসী, আমরা এই ভারতবাসী কিন্তু তখনও কিন্তু তারা স্বাধীনতা সংগ্রামের অংশ হয়ে উঠতে পারেনি। কারণ তারা খালি ভাবতো যে না, আমরা তো একটা খাদ্যাভ্যাসের মধ্যে রয়েছি, আমরা হয়তো কারুর দাসত্ব স্বীকার করে রয়েছি, সেটা ঠিক আছে, আমরা এইভাবেই চালিয়ে যাব। তো এই দাসত্ব, এটাও কিন্তু তারা ভাবছে তাদের স্বাধীনতা, কিন্তু সেটা দাসত্বই ছিল, একটা জালের মধ্যে তারা বন্দী হয়েছিল। আর এই জাল থেকে বেরোনোর জন্য তাদের মধ্যেও কিন্তু একটা সুপ্ত ইচ্ছা ছিল যে না, আমরা হয়তো যেভাবে চাইছি সেইভাবে পারছি না, কিন্তু ভীরুতা, কাপুরুষতা এইগুলো তাদেরকে পিছিয়ে আনে। সেই জায়গা থেকে মানুষকে উজ্জীবিত করতে সাহায্য করে কিন্তু স্বামী বিবেকানন্দের বাণী এবং তার কথা। স্বামী বিবেকানন্দের কথা শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নয়, সংগ্রামীদের জন্যও ছিল। আর যদি আমরা ভালো করে দেখি, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, তারা কিন্তু বীর স্বাধীনতা সংগ্রামী। তারা কিন্তু উজ্জীবিত হয়েছে স্বামীজির লেখনী পড়ার মাধ্যমে। তো সেই জন্য আজকের দিনটাতে ভারতের স্বাধীনতা সংগ্রাম শুধুমাত্র আমাদের খাদ্য অভ্যাস বা জামা কাপড় পরার শৈলী, এইটা আমাদের ভারতের দর্শন ছিল না। আমাদের ভারতের যে দর্শনের জন্য আমাদের স্বাধীনতা পাওয়ার উদ্দেশ্য ছিল যে ঐক্য, জাতীয় ঐক্য। আমার এক্ষুনি বক্তব্যটা মনে পড়ছে না, হ্যাঁ মনে পড়েছে, বসুধৈব কুটুম্বকম, হয়তো একটু প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে, যেখানে বলা হচ্ছে যে আমরা বিশ্ববাসী সবাই এক। এই বক্তব্য, এই জিনিসটার উপরে ফোকাস করেই কিন্তু আমাদের ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রাম করেছে। আমরা দেখতে পেয়েছি স্বাধীনতা আমাদের দেশে, ভারতবর্ষে স্বাধীনতার মানে হলো প্রত্যেক আত্মা, প্রত্যেক মানুষ এক হবে। হ্যাঁ, হতে পারে তাদের খাদ্য অভ্যাস আলাদা, তাদের জামা কাপড় আলাদা, তাদের ধর্ম আলাদা, কিন্তু মানসিক চেতনার দিক থেকে যখন একটা বাচ্চা সদ্যজাত জন্ম নেয়, তখন সে কোনো জাতপাত নিয়ে নয়, কোনো জামা কাপড় নিয়ে নয়, এইসব নিয়ে জন্ম নেয় না। আমাদের ভারতের স্বাধীনতার উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষকে সেই একাত্মবোধ তৈরি করা, প্রত্যেকটা মানুষের মধ্যে, এবং জাতীয় ঐক্য গড়ে তোলা। সেই চিন্তা ভাবনার দিক থেকে কিন্তু আমাদের ভারত নিজেদেরকে স্বাধীন করতে চেয়েছে। আমাদের ভারত চেয়েছে যে সবাইকে এক চিন্তার মধ্যে নিয়ে আসতে। আর সেই চিন্তাটা কি? আমরা সবার প্রথম হলো আমরা মানুষ, এই চিন্তাটাকে জাগরিত করা। এবার আসি যে আমাদের প্রত্যেকটা দেশের যেরকম স্বাধীনতার দিনে একটা পতাকা তোলা হয়, সেরকম ভাবে আমাদের ভারতবর্ষেরও একটা নিজস্ব জাতীয় পতাকা রয়েছে, যার আমরা দেখতে পাই তিনটে রং, গেরুয়া, সাদা, সবুজ। এটা আমরা সবাই জানি যে গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক, সাদা হচ্ছে শান্তি প্রতীক, আর সবুজ হচ্ছে উর্বরতা, দেশের সমৃদ্ধির প্রতীক। আর অশোক চক্র যেটা, সেটা হচ্ছে নেওয়া হয়েছে অশোক স্তম্ভ থেকে, যেটা ন্যায়ের প্রতীক, দিনের 24টা ঘন্টার প্রতীক। এবং এই পতাকাটা ডিজাইন করেছিলেন পিঙ্গালি ভেঙ্কায়া, যেটা কিনা 22শে জুলাই 1947 সালে আনুষ্ঠানিকভাবে সংগৃহীত হয়েছিল আমাদের জাতীয় পতাকাতে, এবং এটা গ্রহণ করা হয়। তো এই বিষয়গুলো তো রয়েইছে, কিন্তু সেই পতাকা কি শুধুই একটা এইরকম কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ? না, এইগুলোকে এটা প্রত্যেকটা বছর যেরকম ভাবে প্রত্যেকটা অনুষ্ঠান করা হয়, বিভিন্ন উৎসব করা হয় মানুষকে তার মর্ম জানানোর জন্য, সেরকম কিছু ভ্যালুস জানানোর জন্য, সেই রকম ভাবে এই জাতীয় পতাকারও কিন্তু গুরুত্ব হচ্ছে যে মানুষের মধ্যে সেই ভ্যালুসগুলো জানানো। জাতীয় ঐক্য কিভাবে আমরা রক্ষা করব, আমরা একই দেশের মধ্যে থেকে ভারতের সমৃদ্ধির কথা কি করে ভাববো, এক হয়ে থাকার চিন্তা ভাবনা কি করে করব, সেই জিনিসগুলো কিন্তু আমরা স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে পাই। সেই জন্য স্বাধীনতার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বলি, এই যে আমাদের পতাকা, এই পতাকাটার যে স্ট্যান্ডটা, এটা কি এক পায়ে দাঁড়িয়ে থাকে এরকম ভাবেই?
এটা যে নিয়ে চলে, যার হাতে এই পতাকাটা থাকে তাকেও কিন্তু দুর্বল হলে চলবে না, তাকে হতে হবে শক্ত সমর্থ, শক্তিশালী এবং নিজের জাতির চিন্তার, নিজের দেশের চিন্তার এবং সর্বোপরি এই বিশ্বের কল্যাণের প্রতি তার যেন একটা উদ্যম থাকে, সেই ব্যাপারটা যেন তার মধ্যে জাগরিত হয়, সেই জিনিসটাকেও কিন্তু দেখতে হবে, অর্থাৎ তাকে দুর্বল হলে চলবে না। আর সেই জিনিসগুলোকে কিন্তু আমরা দেখতে পাই স্বামীজির অনেক কথনের মধ্যে দিয়ে, অনেক লেখনীর মধ্যে দিয়ে। সেই জন্য আমার মনে হয় স্বামীজিকে পড়া, শ্রীমদ্ ভগবদ গীতা পড়া, বেদান্ত উপনিষদ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকটি দিক আছে যেটা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়, সেটা হলো স্বাধীনতা দিবস যে কারণে তাৎপর্য, সেটি হলো স্বাধীনতা দিবস আমাদেরকে, আমাদের সংবিধানকে সম্মান করতে শেখায়। কারণ সংবিধান এর পার্ট 4A আর্টিকেল 51A তে বলা হয়েছে আমাদের সংবিধানকে সম্মান করতে হবে, এবং সেইখানে লেখা আছে আমাদের প্রকৃতিকে, পশু পাখিদেরকে রক্ষা করতে হবে। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি চারিদিকে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। এই উত্তরাখণ্ডে বন্যা এলো, এই সেই শহরটা নষ্ট হয়ে গেল, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। কেন? কারণ আমরা যেখানে প্রকৃতিকে সেইভাবে রক্ষা করার ব্যাপার, সেই জায়গাগুলো করতেই পারছি না। তাহলে আমরা স্বাধীন হয়ে আমরা কি স্বাধীন হতে পারলাম পুরোপুরি? আমাদের মননে কি আমরা স্বাধীনতা আনতে পেরেছি? না। তাহলে মননে স্বাধীনতা আনতে হবে, যেটা কিনা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের এসেছিল, এবং স্বাধীনতা সংগ্রামীদেরকে স্মরণ করতে হবে। শুধু স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করলেই হবে না, সেই পতাকাকে সম্মান করতে হবে, এবং তার অ্যাকচুয়াল যে মর্মটা সেটা আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে, কারণ তারাই আগামী দিনের আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করবে। স্বামীজির দীক্ষায় দীক্ষিত করতে হবে এবং তাদেরকে আমাদের এই সংবিধানের প্রতি বিনম্র হতে শেখাতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক মহাশয়, সমস্ত শিক্ষাকর্মী, আমার সহপাঠী এবং আরো সমস্ত যে ফার্স্ট ইয়ারের আমার ভাইয়েরা আছে, সকলকে ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। আজ 15ই আগস্ট 2025 ভারতের স্বাধীনতা দিবস। যদি একটু অন্যরকম ভাবে বলা যায় যে আজ থেকে ঠিক ৭৮ বছর আগে আমাদের দেশ ভারত বহু রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল। এটা সত্যি সাফল্যের, শুধু সাফল্যের নয়, গর্বেরও। একজন ভারতীয় হিসেবে আমাদের সকলের এই গর্ব থাকা উচিত এবং গর্ব অনুভব করি আমরা। বহু মানুষের রক্ত দিয়ে অর্জিত এই স্বাধীনতা যেন বৃথা না যায়, এটা শুধু আমাদের বক্তব্যের ভাষায় কাম্য না হয়ে বরং নিরবিচ্ছিন্ন কার্যকর প্রচেষ্টায় প্রজন্মের পর প্রজন্ম পরম্পরা পাক। কেননা ৭৮ বছর আগে বহু রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ব্যর্থ না হতে দেওয়ার কার্যকর প্রচেষ্টায় বড় রকমের খামতি আছে বলেই স্বাধীনতার ৭৮ বছর পরেও আমরা সাফল্যের তুলনায় ব্যর্থতার প্রাপ্তি বেশি। বহু ক্ষেত্রে, বহু পরিসরে এখনো তাই এই দেশের মানুষকে আক্ষরিক অর্থেই স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে হচ্ছে জীবনের সংগ্রাম, চালিয়ে যেতে হচ্ছে বেঁচে থাকার সংগ্রাম, নিরাপত্তার সংগ্রাম। তাই আজকের এই পবিত্র দিনে স্বাধীনতার ৭৯তম দিবস উদযাপনে আমাদের সকলের লক্ষ্য স্থির করা যে এদেশের নাগরিক হিসেবে আমাদের সেই সব সংগ্রামগুলো থেকে মুক্তি লাভ করা, তবেই পূরণ হবে আমাদের স্বাধীনতার সার্থকতা। মনে রাখা দরকার যে নাগরিকতায় আমরা যেমন ভারতবাসী, প্রাদেশিকতায় তেমন আমরা পশ্চিমবঙ্গবাসী। স্বাধীন ভারতের সংবিধান স্বীকৃত যুক্তরাষ্ট্রীয় কাঠামোই আমরা পশ্চিমবঙ্গবাসী, বাঙালি। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ভারতের নবজাগরণের এই প্রাণ কেন্দ্রে ঐতিহাসিক কারণেই সচেতনতা অনেক বেশি। খুশির কথা এই যে
এখনো এখানে জাত পাত ধর্ম বর্ণ লিঙ্গ ভেদাভেদ দেশের অন্য অংশের তুলনায় তুলনামূলক অনেক কম বলা যেতে পারে। তারপরেও এই রাজ্যে মানে আমাদের পশ্চিমবঙ্গে এত আইন, এত উদ্যোগ, এত প্রচেষ্টার পরও অনেক অসাম্য, অনেক বৈষম্য, অনেক বিভাজন, অনেক বিদ্বেষ, অনেক অন্যায়, অনেক হিংসাও কিন্তু বিদ্যমান। এর পেছনের কারণগুলোকে হয়তো আমরা কারণ বলে বিবেচিত মনে করি না। আচ্ছা, আমরা প্রথাগত যে শিক্ষা দিয়ে বা নিয়ে চলেছি, শুধু নাম লিখতে পারলেই স্বাক্ষর, মুখস্থ করে উগরে দিতে পারলেই ডিগ্রি, এগুলোর গোড়ায় কোনো গলদ হচ্ছে না তো? আমাদের সন্তানদের আমরা কি এটা শেখাই যে স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে একটা সীমারেখা থাকা দরকার? আমরা কি শিখিয়েছি মহিলাদের সম্মান করতে, তাদের প্রাপ্য মর্যাদা দিতে? শিশুদের সামাজিকীকরণের প্রাথমিক পাঠ তো তার পরিবারে, আমার আপনার সকলের পরিবারে। বড় হয়ে ওঠার আঁতুর ঘরে কোন ফাঁক থেকে যাচ্ছে তা আমরা ভাববার সময় পাই না। আমাদের সাধারণ পাঠ্যক্রমে আমরা কি কখনো আমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনা থেকে মৌলিক অধিকার, কর্তব্য, নির্দেশনামূলক নীতির যে অধ্যায়গুলো অন্তর্ভুক্ত আছে সেগুলো কি কখনো আমাদের ছাত্রদের বা আমাদের ক্লাসে শিখিয়েছি? আমরা কি শেখাতে চেয়েছি? এই প্রশ্নটা থাকলো আমাদের সকলের কাছে। আইন অনুযায়ী ন্যায় অন্যায় সম্পর্কে নিজেদের সন্তান সন্ততিদের ওয়াকিবহাল করতে কি আমরা চেয়েছি? আমরা শিক্ষিতরা, হ্যাঁ আমি রিপিট করছি, আমরা শিক্ষিতরা, কিন্তু সবাই জানি যে কোন সভ্য দেশের আইনের শাসনের মূল ভিত্তি এবং সাংবিধানিক গণতন্ত্রের টিকে থাকার জন্য অপরিহার্য হচ্ছে আইনগত সাক্ষরতা। আই রিপিট, আইনগত সাক্ষরতা। রাষ্ট্রের কেন্দ্র থেকে প্রান্ত সীমানায় বসবাসকারী সহ নাগরিকদেরকে আমরা কখনো জানিয়েছি তার আইনি অধিকার? আইনি সাক্ষরতায় মানুষের মধ্যে মর্যাদার মধ্যে যে বেঁচে থাকার শক্তি যোগায়, অধিকার, ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্যের জন্য রাষ্ট্র প্রদত্ত আইনের সম্পর্কে জ্ঞান থাকাটাই অতীব প্রয়োজন। কারণ কেবল আইনি সাক্ষরতা মানুষকে তার সভ্য সমাজে, তার নিজস্ব, তার সমাজের এবং তার জাতির সামগ্রিক উন্নয়ন অগ্রগতির পক্ষে, বৈষম্যের এবং অসাম্যের বিপক্ষে সভ্যতার পতাকা বহন করতে পারেন। একবিংশ শতাব্দীতে নারী অসাম্য, বৈষম্যের এই দায় তাই আমার, আপনার, আমাদের সকলেরই লজ্জা। এই দায় স্বীকার করে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের সময় থেকে নতুন করে শপথ নিয়ে আগত প্রতিটা দিন সেই অর্থে স্বাধীনভাবে উদযাপন করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের সকলকে আবারও ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। খুব সুন্দর করেই সার্বিক স্বাধীনতার কথা বলতে চাইলো, যেখানে আইনগত স্বাধীনতাও যেমন থাকবে তেমনি একটা সুষম সমাজ থাকবে এবং সেই সমাজের মধ্যে একটা আলাদা স্বাধীনতার প্রেক্ষাপট থাকবে, যাতে কেউই কারোর দ্বারা শোষিত হতে না পারে, এমনকি নিজের দ্বারাও সে শোষিত না হয়। তো এইরকম একটি ধারণা ঋষি অরবিন্দ তার জীবনাদর্শে নিয়ে এসেছিলেন এবং তার বিপ্লবী কার্যকলাপের পাশাপাশি তিনি যে পরবর্তীকালে ধার্মিক তত্ত্বের অনুসন্ধান করেছিলেন তারও একটা লক্ষ্য ছিল স্বস্বাধীনতা। যাই হোক, আজকে এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের এর পরবর্তী আমরা কিছু সুরেলা ধ্বনির দ্বারা মোহিত হতে চাই। তো ওই জন্যই আমি আহ্বান জানাই আমাদের মাননীয় অধ্যাপক শ্রী মানস কুমার মৌলিক মহাশয়কে। হ্যালো 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 শঙ্খ শরণ তীর্থ যাত্রা পথে শুভরা যাই, শঙ্খ শরণ তীর্থ যাত্রা পথে শুভরা যাই, শঙ্খ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই, যাই শঙ্খ শরণ তীর্থ যাত্রা পথে মোরা যাই। মোরা
সঙ্গবদ্ধ হইলে তাদের সাথে ওই স্ত্রী শক্তি সখায় খইয়া চলে হাত রেখে হাতে মোরা সঙ্গবদ্ধ হইলে তাদের সাথে ওই স্ত্রী শক্তি সখায় খইয়া চলে হাত রেখে হাতে সঙ্গবদ্ধ হইলে সারথি ভগবানে মোরা পাই যাই সঙ্গবদ্ধ যাত্রা পথে মোরা যাই কোটি মানুষ এই ভারতে ভিন্ন হইয়া থাকি ঠাই ঠাই তাই মোরা পরাধীন মোরা সঙ্গবদ্ধ হই যদি একবার জাতীয় ধর্ম ভয় দ্রবে না গোবার পাবো সাম্য শান্তি অন্ন বস্ত্র বস্ত্র কোন সবাই যাই তীর্থ যাত্রা পথে মোরা যাই সঙ্গ বাঁধিয়া চলিলে অভয় সে পথে মৃত্যু নাই যাই সঙ্গ শরণ তীর্থ যাত্রা পথে মোরা যাই আমাদের মাননীয় স্যার মানুষ স্যারের গান শুনতে শুনতে একটাই কথা মনে করছিল যে সঙ্গবদ্ধ জীবনই স্বাধীনতার আসল লক্ষ্য হওয়া উচিত। তো আমাদের এই স্বাধীনতা সাহিত্যের দ্বারাও প্রভাবিত হয়েছিল এবং সাহিত্যে বিশেষ করে বঙ্গভঙ্গ বা পরবর্তীকালে গান্ধী দর্শন এবং গান্ধীর যে বিভিন্ন অহিংস আন্দোলন তারও একটা প্রেক্ষাপটের পেছনে সাহিত্যের একটা বিশেষ অবদান ছিল। এমনকি আমরা যদি পথের দাবি সহ আরো কিছু কিছু সাহিত্য দেখি যেখানে স্বাধীনতার প্রচন্ড একটা আকাঙ্ক্ষার কথা উল্লেখ করা হয়েছে। তো সেই স্বদেশী আন্দোলন এবং বাংলা সাহিত্য সম্পর্কে জানার জন্য এবং শোনার জন্য আহ্বান জানাই তৃতীয় বর্ষের দাদা গৌরদাকে গৌরসূত্রধরকে আহ্বান জানাই। নমস্কার, সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং স্বাধীনতার শুভেচ্ছা প্রতিনিয়ত। আমরা আজকের যে স্বাধীনতা দেখছি, স্বাধীনতা যে উদযাপন করছি, তার সূচনা দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি আমার বিষয়টাকে সেটা ছোট করার জন্য স্বদেশী আন্দোলনটাকে দেখছি। প্রসঙ্গ, স্বদেশী আন্দোলন করেছিলেন একদল মানুষ, এক ভারতীয়, নানান ভারতীয়রা, কিন্তু পর্দার আড়ালে যারা শক্তি জুগিয়েছিল তাদেরও অবদান খানিক কম নয়। তো যে 19 শতকে স্বদেশী আন্দোলনের পূর্বাভাস তৈরি হয়, 20 শতকে যার সূচনা, সেই 19 শতকের সমাজ শুধুমাত্র ভারতীয় হিসেবে আন্দোলনের সময় ছিল না। ভারতীয়দের মধ্যে জাতিভেদ, লিঙ্গ বৈষম্য, বর্ণভেদ সহ নানান সমস্যা দেখা যায়। সেই সমস্যাকে কাটিয়ে উঠে স্বাধীনতা আন্দোলনকে সংগঠিত করার যে তীব্র প্রয়াস ও আকাঙ্ক্ষা সেই সময়ের মানুষদের মধ্যে দেখা যায়। তার এক বোধহয় সুদীর্ঘ এক আড়াল থেকে প্রদীপ জ্বালিয়েছিল সেই সময়ের স্বাধীনতা প্রেমী মানুষেরা। তো প্রথম দিকে স্বাধীনতার স্বদেশী আন্দোলনের যে আগের অংশগুলো আমরা দেখবো সাহিত্য চর্চা, সেখানে ইংরেজ শক্তির প্রতি কিছুটা আনুগত্য থাকলেও স্বদেশ মায়ের প্রতি এক ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা থাকবে। কিন্তু স্বদেশী আন্দোলনের পরবর্তী সময়ে তার তীব্র আকার নেয়। তো সেই স্বদেশী আন্দোলনের একটু পূর্বাভাসের দিকে যাই। আমাদের সবার জানা আছে হিন্দু মেলা প্রতিষ্ঠা হচ্ছে 1867 খ্রিস্টাব্দে
বঙ্গাব্দে 1273 চৈত্র সংক্রান্তির দিন বেলগাছিয়া ডলকন সাহেবের বাগান বাড়িতে। সম্পাদক নবগোপাল মিত্র কংগ্রেস প্রতিষ্ঠার ঠিক 18 বছর আগে এই হিন্দু মেলা আমরা দেখতে পাই। সেই তার হিন্দু মেলার প্রধান উদ্দেশ্য কি? ভারতবর্ষের স্বাধীনতার আকাঙ্ক্ষার জন্য তীব্রভাবে মানসিকভাবে প্রস্তুত হওয়া। সেই হিন্দু মেলায় আমরা দেখতে পাবো যে মনমোহন বসু হিন্দু মেলায় তার রচনায় কিছুটা অংশ আমরা দেখছি। তিনি জানাচ্ছেন, ছুঁচ সুতা পর্যন্ত আসে তুঙ্গ হতে, দিয়াশলাই কাঠি তাও আসে পোতে, প্রদীপটি জ্বালিতে খেতে শুতে যেতে, কিছুতেই লোক স্বাধীন নয়। ইংরেজ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের থেকে স্বাধীনতার যে সুর তোলা এতটা সহজ সে সময় দাঁড়িয়ে ছিল না। সেই সময় তরুণ কবি রবীন্দ্রনাথও লিখছেন তার হিন্দু মেলায় উপহার কবিতায়, তিনি জানাচ্ছেন, ব্রিটিশ বিজয় করিয়া ঘোষণা, যে গায় গাক আমরা গাবো না, আমরা গাবো না হরস গান, এসবও আমরা যে কজন আছি আমরা ধরিব আর এক তান। রবীন্দ্রনাথের মতো স্বাধীনতাকামী মানুষেরা আর এক তান, এক নতুন তান ধরার কথা জানাতেন। 19 শতক, আবার বলছি 19 শতক, সে সময় বাঙালি এক ছিল না, ভারতীয় এক চেতনায় এক ছিল না। তাদের মধ্যে শিক্ষা দীক্ষা দিক থেকে বিভাজন ছিল, যেমন বর্ণ বিভাজন ছিল, ধর্ম বিভাজন ছিল, লিঙ্গ বিভাজন ছিল, ঠিক তেমনি অর্থনৈতিক বিভাজনও ছিল। একটা অংশ ইংরেজি শিক্ষিত হচ্ছে, যারা মনে করছে ইংরেজদের পদলেহন করাই তাদের একমাত্র কর্তব্য এবং তারা বিশ্বাস করে ইংরেজ শক্তি কোনোদিন ভারতবর্ষ ত্যাগ করবে না। তো তাদের বিরুদ্ধে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর জানাবেন তরুণ বয়সে যে আমরা এক নতুন তান ধরবো। সেই নতুন তান আমরা আজ বুঝতে পারি, তার স্বাধীনতার টান, তার স্বাধীনতার আকাঙ্ক্ষার তীব্র উচ্ছ্বাস। রবীন্দ্রনাথ ঠাকুর সেই জীবন স্মৃতিতে আরো জানাবেন, সত্যেন্দ্রনাথ ঠাকুর সেই হিন্দু মেলায় নিয়মিতভাবে গাইতেন মিলে সব ভারত সন্তান গানটি, এবং রাজনারায়ণ বসুও বারংবার উচ্চারণ করতেন, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সপিয়াছি সহস্র জীবন। এবার হিন্দু মেলা গেল, সেই সময় তো আরো নানান সাহিত্যিক ছিলেন বঙ্কিমচন্দ্র, যাকে আমরা সাহিত্য সম্রাট হিসেবে চিনছি। তিনি আনন্দমঠ লিখছেন 1882-তে। সে আনন্দমঠে একটু বলি, আনন্দমঠে দুটো চরিত্র কথোপকথন চলছে, এক ভবানন্দ আর এক মহেন্দ্র। ভবানন্দ গান গাইছে তীব্র এবং সুচারু কণ্ঠে, উচ্চ কণ্ঠে, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। মহেন্দ্র জিজ্ঞেস করছে, এই মাতা কে? তার কাছে মাতা সুস্পষ্ট নয়, ঠিক তেমনি বঙ্গবাসীও তার মাতাকে সুস্পষ্টভাবে চিনতে পারছে না সে সময় এক অস্থির পরিবেশে দাঁড়িয়ে। ভবানন্দ জানাবে, জন্মভূমি জননী, আমাদের মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ঘর নাই, বাড়ি নাই, আমাদের আছে কেবল সেই সুজলা সুফলা মলয়জ সমীরণ শীতলা শস্য শ্যামলা। সেদিনের দিনে দাঁড়িয়ে ভবানন্দ সমস্ত বাঙালি, সমস্ত ভারতবাসীর কণ্ঠকে এক জায়গায় আনছেন তা স্বদেশ মায়ের কাছে। তো সেই এক অস্থির পরিবেশ, সেই অস্থির পরিবেশে নানান পত্র পত্রিকা আমরা দেখব। পত্র পত্রিকায় স্বদেশী আন্দোলনের কথা, স্বাধীনতার কথা থাকবে। কেউ কিছুটা ভয় পাবে, তার নাম প্রকাশ করবে না, কেউ নাম প্রকাশ করে তীব্রভাবে বলবে। অক্ষয়চন্দ্র সরকার সম্পাদিত সাধারণ পত্রিকায় অস্ত্র শিক্ষা একটা প্রবন্ধ আছে, আমরা নাম পাইনি, কিন্তু সেই প্রবন্ধে তিনি জানাচ্ছেন, এই কলঙ্ক অপনয়ন করিবার নিমিত্ত সকলে অগ্রসর হও, হে স্বদেশ হিতৈষীগণ, সকল কার্য ছাড়িয়া যাহাতে বঙ্গবাসীদিগের শারীরিক বলবিধান হয় তৎ বিষয়ে যত্নশীল হও, যাহাতে পদে পদে বিদেশীদিগের পদলেহন না করিতে হয়। আবার বলতে হয়, চাকরির লোভ, অর্থের লোভ, প্রতিপত্তির লোভ বা লোভ না বললেও বাধ্যবাধকতা বাঙালিকে ভাগ করেছিল, ভারতবর্ষকে বিভাজন করেছিল। তো সেই সময় নাম প্রকাশে অনেক প্রকাশ করতে পারেনি এমন এক প্রাবন্ধিক তিনি জানাচ্ছেন, শারীরিক বল বিধান করো, যেন ইংরেজ শক্তির পদলেহন করতে না হয় কোনো কিছু প্রাপ্তি যোগে। অর্থাৎ একটা আত্মমর্যাদার কথা তিনি জানাচ্ছেন।
আত্মমর্যাদা এই জায়গায় যেখানে আমার স্বাধীন মা থাকার কথা, সেই স্বাধীন মা না থেকে তার উপরে ইংরেজ শক্তি জোর করে তাকে কলঙ্কিত করেছে, তাকে পরাধীন করেছে। ঠিক কলঙ্কিত আমার মায়ের সম্মান যেখানে নেই, তার চাকরি করার জন্য তার পদলেখন করার কথা তিনি বলছেন, তা কখনোই কাম্য নয়। তো সাধারণী পত্রিকায় 15ই জ্যৈষ্ঠ 1284 বঙ্গাব্দে আরো একটি কবিতা প্রকাশ হয়। কবির নাম আমরা এখানেও পাইনি। কবিতার নাম উপদেশ। বলছেন, চাকরির মুখে ছাই সে আশা করো না ভাই, স্বাধীন হইতে শিক্ষা করো সর্বজনে, স্বাধীন ব্যবসা করো, স্বাধীন বসন করো, চাকরি না করো বলি মিনতি সবাই। মিনতি করছে, অনুরোধ করছে, সকলে এক হও, অর্থের লোভ, প্রতিপত্তির লোভ বা বাধ্যবাধকতাকে ত্যাগ করো। যেখানে তোমার বঙ্গজননী, তোমার ভারত জননী পরাধীন, তার কাছ থেকে পদলেহন করে কোনো কিছু লাভ করার প্রত্যাশা রেখো না। 19 শতক আবার যা ফিরে যায়, ভারতবর্ষ পরাধীন, সমাজ, ধর্ম, জাতি নানান কারণে দ্বিধান্বিত। ঠাকুর পরিবারের সচেষ্ট প্রয়াস আমরা সে সময় দেখতে পাই। 1870 সালে প্রতিষ্ঠিত হয় ভারত সংস্কার সভা। জাতি বর্ণ সংস্কারের তো চেষ্টা ছিলই, সেই সঙ্গে ছিল একটা নারী সংস্কারের সভা, নারী শিক্ষার সভা। সকলকে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে এক ছাতার তলায় এনে স্বাধীনতার উচ্চাকাঙ্ক্ষাকে তীব্র করা। ঠিক যখন ভারতবর্ষের একটা স্বর একত্রিত হচ্ছে, ইংরেজ শক্তি ভয় পায়। পর্দার পেছন থেকে যারা শক্তি জুগিয়ে যাচ্ছে এবং পর্দার সামনে যারা লড়াই করে তার মায়ের স্বাধীনতার চেষ্টা, তারা তীব্র আন্দোলন করছে, ইংরেজ শক্তির ভয় জন্ম নেয়। সে ভয়টা সে কি করে ভাঙবে, কি করে নিবারণ করবে? একটাই তো পদ্ধতি, স্বর যখন তীব্র হয়, সকল মানুষ যখন এক ছাতার তলায় আনে, সব শাসকের একটাই উদ্দেশ্য, ভেঙে দাও, ওদের মধ্যে বিভাজন লাগিয়ে দাও। ওদের মধ্যে বিভাজন লাগালে কাজটা বেশ সুবিধে হয়। তাহলে কিছু একটা কারণ দরকার। তো ওপরের কারণ দেখাবে যে হিন্দু মুসলিম সব, ওপরের কারণ দেখাবে যে সমগ্র বঙ্গকে একসঙ্গে শাসন করা খানিক কষ্টকর, কিন্তু আমরা ভেতরের কারণ জানি। জাতিভেদ, ধর্মভেদ ঢুকিয়ে দিলে বেশ সুবিধে হয়, ভেঙে যায়। শাসক জোর করে বেশ গলা চিপে শাসন করতে পারে, তার উচ্চাকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়। তো ঠিক এইরকম সময়ে লর্ড কার্জন নেতৃত্বে 1903 3রা ডিসেম্বর ক্যালকাটা গেজেট প্রকাশিত হয়। সেই ক্যালকাটা গেজেটে বঙ্গভঙ্গের কথা সরকারিভাবে ঘোষণা করা, লর্ড কার্জনের নেতৃত্বে ঘোষণা করা হয় নাকি শাসন কার্যের সুবিধার জন্য বঙ্গকে বিভাজন করা হবে। 1905 7ই আগস্ট বঙ্গভঙ্গ বিরোধী তা করে টাউন হলে সভা হয়। সেই সভায় বিলেতি দ্রব্য বয়কটের মাধ্যমে স্বদেশী আন্দোলনের সূচনা। তারপরে দেখব 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর সমস্ত বাঙালির ইচ্ছার প্রতিবাদে, বাঙালির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বঙ্গভঙ্গকে কার্যকারী করছেন ব্রিটিশ সরকার, ভেঙে দিতে চাইছেন বাঙালি ঐক্যকে, ভারতবর্ষের ঐক্য। যে ঐক্য ইংরেজ শক্তির পদলেহন না করে তার বিরুদ্ধে গিয়ে তাকে আঘাত করবে, সেই কণ্ঠকে ভাঙতে চাইছেন। তো এই যখন বঙ্গভঙ্গ হয়ে যায়, আমরা সকলেই জানি একটা উৎসব হয়। উৎসবটা কি? রাখি বন্ধন উৎসব। সেই উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর এবং রামেন্দ্র সুন্দর ত্রিবেদী একসঙ্গে করেছিলেন। সেই উৎসবের একটা বর্ণনা অবনীন্দ্রনাথ ঠাকুর ঘরোয়া প্রবন্ধে করেছেন। পড়ি। অবনীন্দ্রনাথ ঠাকুর জানাবেন, রওনা হলুম সবাই গঙ্গা স্নানের উদ্দেশ্যে। রাস্তার দুধারে বাড়ির ছাদ থেকে আরম্ভ করে ফুটপাত অবধি লোক দাঁড়িয়ে আছে। মেয়েরা খই ছড়াচ্ছে, শাক বাজাচ্ছে, মহা ধুমধাম, যেন এক শোভাযাত্রা। দিনও ছিল সঙ্গে, গান গাইতে গাইতে রাস্তা দিয়ে মিছিল চলল। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। এই গানটি সেই সময় তৈরি হয়েছিল। ঘাটে সকাল থেকে লোকে লোকারণ্য।
রবি কাকাকে দেখবার জন্য আমাদের চারিদিকে ভিড় জমে গেল। স্নান সারা হলো, সঙ্গে নেওয়া হয়েছিল এক গাদা রাখি। সবাই ওর হাতে রাখি পরালুম। অন্যরা যারা কাছাকাছি ছিল তাদেরও রাখি পরানো হলো। হাতের কাছে ছেলে মেয়ে যাকে পাওয়া যাচ্ছে তাকে রাখি পরানো হচ্ছে। গঙ্গার ঘাটে সে এক ব্যাপার। এখানেই বিষয়টি শেষ নয়। ইংরেজ শক্তির বিরুদ্ধে যে লড়াই তারা চেয়েছিল হিন্দু মুসলিমকে ভেঙে দেবে, তার একটা সুচারু প্রয়াস ছিল, রবীন্দ্রনাথ সেটাকেও নস্যাৎ করছেন। পরের অংশে আমরা জানবো। পাথুরে ঘাটা দিয়ে আসছি, দেখি বীরু মল্লিকের রাস্তা বলে কতকগুলো সহিস ঘোড়া মূলছে। হঠাৎ রবি কাকা ধা করে বেঁকে গিয়ে ওদের হাতে রাখি পরিয়ে দিলেন। ভাবলুম রবি কাকা করলেন কি? ওরা যে মুসলমান, মুসলমানকে রাখি পরালে এইবার একটা মারামারি হবে। যে আশঙ্কার কথা অবনীন্দ্রনাথ ঠাকুর জানাবেন, সে আশঙ্কার কথা গোটা ভারতবাসীও জানতেন। ঠিক এই আশঙ্কাকে বাস্তবায়িত করার জন্যই বঙ্গভঙ্গ হয়েছিল, করেছিলেন লটকার জন্য, বাঙালিকে ভাঙার জন্য। তারপরে দেখবো রাখি পরিয়ে আবার কোলাকুলি। শহীদগুলো তো হতভম্ব কাণ্ড দেখে। আসছি, হঠাৎ রবি কাকা খেয়াল গেল চিতপুরের বড় মসজিদে গিয়ে সবাইকে রাখি পরাবেন। হুকুম হলো, চলো সব। এইবারে বেগতি। আমি ভাবলুম গেলুম রে বাবা, মসজিদের ভেতরে গিয়ে মুসলমানদের রাখি পরালে একটা রক্তারক্তি ব্যাপার না হয়ে যায় না। 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পরে রবি কাকা ফিরে এলেন। সুরেরকে জিজ্ঞাসা করলে সে বলে, কি আর হবে, গেলুম মসজিদের ভেতর, মৌলবী টৌলবী যাদের পেলুম হাতে রাখি পরিয়ে দিলুম। আমি বললুম, আর মারামারি? সুরেন বলল, মারামারি কেন হবে? ওরা একটু হাসলো মাত্র। ইংরেজ শক্তির যা প্রত্যাশা ছিল তাকে নস্যাৎ হয়ে গেল। হিন্দু মুসলিম বিভাজিত সেদিন হলো না, তারা একত্রিত হলো। বঙ্গভঙ্গ হয়ে গেছে। রবীন্দ্রনাথের সঙ্গে আরো নানান সাহিত্যিক কলম ধরেছেন, রাস্তায় নেমেছেন। বঙ্গদর্শন 1905-এ বিপিন চন্দ্র পাল একটি কবিতা লিখছেন। কবিতার নাম বঙ্গ বিভাগ। কবিতার বিষয়টা একটু দেখি। রাজার শানিত খর্গ নিষ্ঠুর আঘাতে পারিনি করিতে বিভাগ তোমারে স্বদেশ, শুধু ভাঙিয়াছে তব নিদ্রার আবেশ, দিয়াছে চেতনা। ভাঙিয়াছে তব নিদ্রার আবেশ। বাঙালি একটা অংশ তখন নিদ্রায় ছিল। বঙ্গভঙ্গকে দিয়ে ভেবেছিল ইংরেজ শক্তি সকলকে আবার নিদ্রায় শায়িত করবে, কিন্তু ফল হলো উল্টো। আবার সবাই জেগে উঠলো, চেতনা আবার ফিরে পেল। ভারতী পত্রিকায় দেখবো সরলা দেবী, তিনি লিখবেন মাতৃদ্রোহের প্রতি, মাতৃদ্রোহী প্রতি। যারা তখন স্বাধীনতার আন্দোলনে বা স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হতে পারেনি, নিজের মনকে জাগাতে পারেনি, তাদের উদ্দেশ্যে সরলা দেবী জানাবেন, পকিয়ে সাজ বিলাস বসনে ভূষিত অঙ্গ, নাহিরে লাজ কাঙালিনী ওই জননী তোদের, নাহিরে ঠিকানা উদারণ্যের, তাই সুখ তুমি গর্ব চলেছ। পরিগাল তাজ নাহিরে লাজ, তুমি এখনো তোমার পরাধীন মায়ের স্বাধীনতার জন্য না লড়াই করে তুমি গর্ব করছো। প্রবাসী পত্রিকায় ভারতের স্বরাষ্ট্র প্রবন্ধে ধীরেন্দ্রনাথ চৌধুরী জানাবেন হিন্দু মুসলিমকে একত্র করার লড়াইয়ের কথা। তিনি সকল ভারতবাসীর উদ্দেশ্যে তিনি বলবেন, আর কেন ভাই, সোজা পথে ঘরে এসো, 2 ভাইরে মিলিয়া মায়ের কষ্ট দূর করি, আর রক্ত দেখিয়া মূর্ছা গেলে চলিতেছে না। জননীর সম্মান রক্ষার জন্য তোমাকে অস্ত্র ধরিতে শিখিতেই হইতেছে। বাঙালির স্বর আবার তীব্র হয়েছে, আবার সুচারু হয়েছে। অনেক গল্প উপন্যাসের কথা উল্লেখ করছি না। সে সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর ভান্ডার পত্রিকায় বিভিন্ন গানের কথা লিখছেন, গান লিখছেন। আজি বাংলাদেশের হৃদয় রূপে, যে তোরে পাগল বলে, আরো নানান গানের কথা আমরা জানবো, আমার দেশের মাটি প্রভৃতি গান থাকবে। গিরিশচন্দ্র ঘোষের কথা একটু বলি। গিরিশচন্দ্র ঘোষ তিনি গানের মাধ্যমে জানাচ্ছেন, শুনি মা তুই সোনার বাংলা, শুনি যেমন সোনার কাশি, তুই যদি মা সোনার বাংলা, আমরা কেন উপবাসী। তারপরে জানাবেন, 2 পাতা ইংরেজি চেটে দেমাকে মরেছি পেটে, সারা হলেন কেটে কেটে গলাতে গোলামি ফাঁসি। তখন যে আমরা সবাই গোলাম, সকলের গলায় যে গোলামের ফাঁসি ঝুলছে, সকলকে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছেন তখনকার সাহিত্যিকরা পর্দার আড়ালে। স্বদেশী আন্দোলনের সময় রজনীকান্ত সেনের গানের কথা আমরা জানি, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই।
বিলেতি দ্রব্য বয়কটের প্রসঙ্গে তিনি লিখছেন, মায়ের কথা লিখছেন। অপরপ্রসাদ সেন লিখছেন বড় 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 সবে। চারণ কবি মুকুন্দ দাসের গান তো আমরা সকলেই জানি, ভয় কি মরণে। খুব অল্প বললাম, আরো অনেক ছিল। স্বাধীনতার শর্ত একজন বা কিছু জন মিলে তৈরি হয়নি, এটা সমগ্রের প্রয়াস, এক মিলিত কণ্ঠ। যাই হোক, আজ স্বাধীনতা দিবস, স্বাধীনতা উদযাপনের দিন। আজ নয়, সব দিনই উদযাপনের দিন আমাদের। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। স্বদেশী আন্দোলন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আমাদের ভারতীয় স্বাধীনতা আন্দোলনে উঠে এসেছিল এবং স্বদেশী আন্দোলন সম্পর্কে, বিশেষ করে স্বদেশী আন্দোলনের সাহিত্য সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা বৌদ্ধার থেকে জানলাম এবং সমৃদ্ধ হলাম। মনে পড়ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের কথা এবং এই বক্তৃতা শুনতে শুনতেই বিচারী মানুষের কথা শুনতে শুনতে সত্যজিৎ রায়ের একটি সিনেমার কথা আমার মনে পড়েছিল। 1962 সালে সিনেমাটি মুক্তি পায়, কাঞ্চনজঙ্ঘা। সেখানে ছবি বিশ্বাসের যে চরিত্রটি ছিল সেটা এই বিচারিতার একটা বৈশিষ্ট্য তার মধ্যে ধরা পড়ে। স্বাধীনতা একটা রক্তাক্ষয়ী সংগ্রামের মধ্যেও যেমন এসছে, এর মধ্যে অনেক প্রচন্ড লড়াই ছিল, প্রচন্ড তাত্ত্বিকতা ছিল, একটা বিদ্রোহী চেতনার যেমন দরকার ছিল, সেরকম একটা উত্তেজক সাহিত্যেরও দরকার ছিল যারা এই বিদ্রোহী চেতনাকে জাগাতে পারে। তো সাহিত্যের মধ্যে অন্যতম হলো গান। আমরা একটা দেশাত্মবোধক গান শুনে নেব আমাদের মাননীয় অধ্যাপক কৌশিক চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এই জ্ঞানচক্ষু উন্মীলিত হওয়ার পর থেকে আজকের এই দিনটির উদযাপন, স্বাধীনতা আমরা দুভাবে দেখি, আমাদের হৃদয়ের অনুভবে আর মস্তিষ্কের চেতনায়। দুভাবে আমরা স্বাধীনতার ব্যাখ্যাতে যাই। আমরা বাঙালি, আমরা হৃদয় প্রাণ, আমাদের প্রাণে হৃদয়ের বাস। যাই হোক, গানের চর্চা নেই বহুদিন, দেখি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, 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 মাতরম। এই দেশ আমার জন্মভূমি, সূর্যের সোনামাখা জন্মভূমি, রক্তের রঙে আঁকা সোনাদের সঙ্গে আঁকা জন্মভূমি। ও মা তোমায় নবী, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, 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 মাতরম। ও মা তোর সোনার শিকল, চোখের জল মুছিয়ে দেবার শপথ নিলাম। আমার দুঃখ প্রাণের অঞ্জলিতে জানিয়ে যাব তোমায় প্রণাম। আমার ভাইয়ের রক্তে রাঙা প্রথম সূর্যোদয়, আমার ভাইয়ের রক্তেই যেন ইতিহাস লেখা হয়। ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। জননী জন্মভূমি, বন্দে মাতরম,
বন্দে মাতরম 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 মাতরম। আমাদের স্বাধীনতা আন্দোলনে ছোটখাটো অনেক কিছুই ঘটেছে, যার প্রভাবক কখনো সাহিত্য হয়েছে, কখনো গান হিসাবে উঠে এসেছে, আবার কখনো সেখানে নৃত্যশৈলীও প্রাধান্য পেয়েছে। তো এই দেশাত্মবোধক সঙ্গীতে নৃত্যের জন্য আমি আমাদের দ্বিতীয় বর্ষের দাদা মানস দাকে আহ্বান জানাই। वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। सुजला सुफला मनयशे श्यामलं मातरं मातरं वन्दे मातरम्। আমাদের অনুষ্ঠান এখানেই আমরা সমাপ্ত করছি।
করছি।